আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 36। ভেনাসের সকালটা আজ যেন অন্যরকম। স্টেলার একাডেমির ক্যাম্পাস জুড়ে হালকা রোদ ছড়িয়ে আছে, বাতাসে রয়েছে স্নিগ্ধতা। ক্যান্টিনের একদম কিনারায় টেবিলে চুপচাপ বসে আছে সিলভা, আর তার চারপাশে তার বন্ধু বান্ধবীরা থাকলেও মনে হচ্ছিল সে যেন একাই বসে আছে। সিলভার চোখের দৃষ্টিতে অন্যমনস্ক, আঙুল দিয়ে কাপে রাখা কফির কাপটা আনমনে ঘুরিয়ে চলেছে। সবার হাসির কোলাহলের মাঝেও সিলভার মন আজ ভারাক্রান্ত। এথিরিয়ানের সেই আচরণ বারবার ঝড় তুলে দিচ্ছিল তার ভেতরে। কিভাবে একজন এতটা নির্মম হতে পারে, নিজেকেই প্রশ্ন করে যাচ্ছিল সে নিজেই। আর শুধু এথিরিয়ান নয়, গতকাল যখন ফ্লোরাস প্রাসাদে পৌঁছেছিল তখন অ্যালিসার করুণ অবস্থা দেখে তার মনে আরেকটা ভার জমে গিয়েছে। একদিনের মধ্যে অ্যালিসাকে এতটা ভেঙে পড়তে দেখবে কখনো কল্পনাও করেনি। প্রচণ্ড জ্বর, মানবদেহের মতোই জ্বরের কাঁপুনি, আর চোখের দৃষ্টিতে ছিল প্রচণ্ড আতঙ্ক। অ্যালিসা কোনো কথা বলছে না। কাল থেকেই মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখে এতটাই শকড হয়ে গিয়েছে যে পুরোপুরি নিস্তেজ হয়ে পড়েছে। রাজা জারেন প্রাসাদে ফেরার পর থেকে অ্যালিসার চিকিৎসা চলছে। কফির কাপে অন্যমনস্কভাবে আঙুল চালাতে চালাতে সিলভা দীর্ঘশ্বাস ফেলল। স্টেলার একাডেমির সকাল আজ তার জন্য কোনো স্নিগ্ধতা আনেনি, বরং এনেছে একরাশ অস্থিরতা। ক্যান্টিনের টেবিলে সিলভার বন্ধুরা ধীরে ধীরে একে একে উঠে পড়ল। ক্লাস শেষ, সবাই এখন ছুটি, কিন্তু সিলভার জন্য আজ সেই ছুটি এলো না। দুদিন আগে প্রাসাদে বিয়ের অনুষ্ঠানের জন্য ছুটি নিয়েছিল সে। ফলে আজকে তাকে স্পেশাল ট্রেনিংয়ের ক্লাসে অংশ নিতে হবে, না হলে আসন্ন পরীক্ষায় ফেল করার ঝুঁকি রয়েছে তার জন্য। সিলভার বন্ধুরা সিলভাকে বিদায় জানিয়ে চলে গেল। সিলভা ক্যান্টিনের জানালা দিয়ে বাইরের আকাশের দিকে একবার তাকিয়ে দেখল। মনে হচ্ছিল সেই আকাশও আজ তার নিঃসঙ্গতার আমন্ত্রণ জানিয়েছে। নিঃশব্দে ক্যান্টিন ছেড়ে বেরিয়ে এলো সে। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ধীরে ধীরে স্টেলার একাডেমির ট্রেনিং রুমের দিকে পা বাড়ালো। হলওয়ে পেরিয়ে যখন সে ট্রেনিং রুমে পৌঁছালো, চারিদিকে যেন আরও নিস্তব্ধ হয়ে গেল। ফাঁকা রুমের দরজাটা ধাক্কা দিতে খুলে গেল, আর ভেতরে ঢুকলো সিলভা। দেওয়ালের পাশে রাখা কাঠের তলোয়ারগুলো চকচক করছিল কাচের ভেতরে। প্রফেসরের কড়া নির্দেশ ছিল আজকের ট্রেনিং শেষ করতেই হবে, না হলে পরীক্ষায় নাম লেখানোর সুযোগও দেবেন না। সিলভা একটু ইতস্তত করে মনে মনে, তারপর দৃঢ় মনে সে কাঁধে ব্যাগটা নামিয়ে রাখলো টেবিলের উপরে। কোমরে শক্ত করে বাঁধল বেল্ট। তারপর নিজের একাকী অনুশীলন করতে শুরু করলো, যেন নিজের কষ্ট, নিজের যন্ত্রণা কাটিয়ে উঠতে চায় এই তলোয়ারের ছন্দের ভেতর দিয়ে। কিন্তু সিলভা জানতো না আজকের এই একাকিত্বের ভেতরে লুকিয়ে আছে ওর জন্য আরও কোনো বড় ঝড়ের পূর্বাভাস। হঠাৎ সিলভা টের পেল কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। পেছনে ফিরেই দেখলো ট্রেনিং রুমের দরজায় দাঁড়িয়ে আছেন প্রফেসর। সিলভা একটু চমকে গেল প্রথমে। এতক্ষণ তিনি চুপচাপ দাঁড়িয়েছিলেন, তার প্রত্যেকটা মুভমেন্ট দেখছিলেন। সিলভা দ্রুত তলোয়ার নামিয়ে রাখলো, তারপর এক পা এগিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, স্যার বাকিরা কোথায়? সবাই কি আজ আসেনি? প্রফেসর ধীর পায়ে ভেতরে এসে বললেন, বাকিরা তাদের ট্রেনিং আগেই শেষ করেছে। এই 2 দিনের ক্লাসের সবাই তাদের প্রয়োজনীয় মাইলস্টোন পূরণ করেছে। এটা বলে একটু থামলেন, তারপর তার গলা কিছুটা নরম করে বলল, শুধু তুমি একাই বাকি রয়ে গেছো সিলভা। সিলভা নীরবে মাথা নিচু করলো। বুঝতে পারলো এই স্পেশাল ট্রেনিং তার জন্য কতখানি জরুরি। মন যেন আবার অস্থির হয়ে উঠল। নিজের ব্যর্থতা, এথিরিয়ানের জন্য জমে থাকা ক্ষোভ, আর ভবিষ্যতের অনিশ্চয়তা মিলিয়ে হৃদয়টা ভারী হয়ে উঠল মুহূর্তেই। কিন্তু এই মুহূর্তে কোনো দুর্বলতা দেখানোর সুযোগ ছিল না। চোখের কোণে জমে থাকা আবেগ চেপে সিলভা শক্ত গলায় বলল, আমি প্রস্তুত স্যার, ট্রেনিং শুরু করা যাক। প্রফেসরের চোখের কোণে এক ঝলক প্রশংসার হাসি লুকিয়েও তিনি বললেন, তোমার আজকের পরীক্ষা হবে ভিন্ন রকম সিলভা, নিজেকে প্রমাণ করতে হবে তোমাকে। কিছুক্ষণ পরেই সিলভাকে সামনে বসিয়ে প্রফেসর একটি ল্যাপটপ এগিয়ে দিলেন সিলভার দিকে। প্রথমে আজকের ট্রেনিংয়ের মূল নোটগুলো লেখো। প্রতিটি ডিভাইসের ব্যবহার বুঝতে হবে তোমাকে আগে, তারপরে হাতে কলমে ট্রেনিং হবে, গম্ভীর স্বরে বললেন তিনি। সিলভা মাথা নাড়ল, তারপর দ্রুত টাইপ করতে শুরু করলো। ইলেকট্রিক শিল্ড, এটা হচ্ছে রক্ষণাত্মক প্রযুক্তি, আর টাইম স্লো মেকানিজম, এটি প্রতিপক্ষের গতি কমানোর জন্য ব্যবহার করা হয়। এনিমি ট্র্যাকার, অদৃশ্য শত্রু শনাক্তকরণ। টাইপ করতে করতে সিলভা চেষ্টা করছিল মন থেকে সমস্ত ব্যথা আর অস্বস্তি দূরে সরিয়ে রাখতে। ল্যাপটপের কাজ শেষ করে সিলভা যখন প্রথম যন্ত্রটির কাছে গেল, সেটি ছিল একটি ভারী ইলেকট্রিক শিল্ড।
প্রফেসর তার পাশে এসে দাঁড়ালেন। তিনি প্রথমে স্বাভাবিক ভঙ্গিতে সিলভাকে বোঝাতে লাগলেন কিভাবে হাতে হাত রাখতে হয়, কিভাবে শক্তি নিয়ন্ত্রণ করতে হয়, কিন্তু অল্প সময়ের মধ্যে সিলভা খেয়াল করল প্রফেসরের হাতটা তার হাতের উপর অকারণে একটু বেশিক্ষণ রাখছে। আঙুলগুলো অদ্ভুতভাবে তার হাতের পেছনে ঠেকছে। সিলভার শরীরে একটা অনাকাঙ্ক্ষিত স্নায়ুবিক সাড়া দিল, যা ছিল অস্বস্তি। সে সরতে চাইল, কিন্তু প্রফেসর এমন ভান করলেন যেন এই ছোঁয়া শুধু ট্রেনিংয়ের অংশ। পরের ডিভাইসটা ছিল টাইম স্লো মেকানিজম। এবারে সিলভা অনুভব করলো প্রফেসর পেছনে দাঁড়িয়ে থেকে তার কোমরের কাছে অপ্রয়োজনীয়ভাবে হাত রাখছে। মেকানিজম বোঝানোর নাম করে সিলভার ভ্রু কুঁচকে গেল। মনের মধ্যে গুমগুম করলে রাগ বাড়তে লাগলো। এটা আর নিছক প্রশিক্ষণ ছিল না, এখন পরিষ্কার অস্বস্তি হচ্ছিল তার। সিলভা এবার পুরোপুরি সচেতন হয়ে গেল। সে প্রফেসর দিকে ঘুরে দাঁড়িয়ে একটু দূরে সরে গেল। ভেতরে ভেতরে শক্ত হয়ে উঠল। স্যার, আমি নিজেই চেষ্টা করে দেখি, গলা শক্ত করে বলল সিলভা। প্রফেসর হালকা হাসলেন। ভয় পাওয়ার কিছু নেই সিলভা, আমি তো আছি তোমাকে সাহায্য করার জন্য। কিন্তু সিলভার চোখ দুটো এই মুহূর্তে কঠিন হয়ে উঠল, আর সন্দেহ আর ঘৃণায়। সিলভা এবার মনে প্রাণে ঠিক করলো আর এক মুহূর্ত সহ্য করবে না এসব। প্রফেসর যখন আবার একবার অকারণে তার বাহু স্পর্শ করলো, এবার সিলভা চেঁচিয়ে উঠতে লাগলো। কিন্তু তার আগেই প্রফেসর দ্রুত ফিসফিস করে বললেন, শোনো, তোমার ভালোর জন্যই বলছি। তুমি তো নতুন এই ভার্সিটিতে, সেমিস্টারের মাঝপথে ভর্তি হয়েছ, এখন অনেক ট্রেনিং ক্লাস বাকি তোমার। তার ঠান্ডা গলায় ভয় মিশেছিল। পরীক্ষায় পাশ করতে চাইলে আমাকে খুশি করো সিলভা, আমি চাইলে তোমাকে খুব সহজে পাশ করিয়ে দিতে পারবো। সিলভার ভেতরটা ছলছল করে উঠল ঘৃণা আর রাগে। সে আর এক মুহূর্ত না ভেবে তার হাতে থাকা নোটবুকটা ফেলে দিল ছুঁড়ে। তারপর প্রফেসরকে থাপ্পড় মারতে হাত উঠালো, কিন্তু ঠিক তখনই প্রফেসর তার হাতের কবজি চেপে ধরল। তারপর সিলভাকে টেনে নিয়ে দেয়ালের সাথে জোর করে ঠেসে ধরল। সিলভা ঘৃণায় রাগে ছটফট করতে লাগলো। প্রফেসরের নিঃশ্বাস ভয়ঙ্করভাবে তার গালের কাছে পড়ছিল। ভেবে দেখো সিলভা, প্রফেসরের চাপা স্বরে বললেন। এখান থেকে বেরিয়ে যদি আমি বলি তুমি নিজেই আমাকে অফার করেছো এসব, তখন কে অবিশ্বাস করবে? আর কে বিশ্বাস করবে তোমাকে? সিলভার শরীর কাঁপছিল রাগে আর ভয়ে, কিন্তু তার চোখে জ্বালা বলছিল সে হার মানবে না। প্রফেসর সিলভার মুখে একদম কাছে ঝুঁকে পড়ল হিংস্র ভঙ্গিতে। তখনই সিলভা নিজের সমস্ত শক্তি দিয়ে চেঁচিয়ে উঠল, ছাড়ুন আমাকে। তার চিৎকার গোটা ট্রেনিং হলের নীরবতা চিরে ছড়িয়ে পড়ল দেওয়ালে দেওয়ালে। একজন স্টুডেন্ট পাশের ক্লাসরুম থেকে শব্দ শুনে ছুটে বেরিয়ে এলো। ঠিক তখনই প্রফেসর হঠাৎ নিজের ভঙ্গি পাল্টে ফেলল, সরে দাঁড়িয়ে গলা খাকারি দিল যেন কিছুই হয়নি এমন। ঠিক তখনই সেই স্টুডেন্ট ক্লাসরুমে ঢুকতে প্রফেসর জোরে চেঁচিয়ে বলল, সিলভা, তোমার এত বড় সাহস হলে কীভাবে তুমি আমার মতো প্রফেসরকে এরকম লজ্জাজনক অফার করলে? তার চেঁচানোর আওয়াজে পাশে আরও কয়েকজন স্টুডেন্ট ছুটে এলো। কেউ কেউ ডিভাইসে রেকর্ড করতে শুরু করলো। সবার চোখ বড় হয়ে গেল। তারা সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল সিলভার দিকে। আবার সন্দেহের চোখ গেল প্রফেসরের নাটকীয় আচরণে। প্রফেসর রাগে ফেটে পড়ল। আমি যদি এখন তোমাকে এখান থেকে বের করে না দেই, তাহলে তো শিক্ষকদের মানসম্মান বলে কিছু থাকবে না। সিলভা ভেতরে ভেতরে কাঁপছিল, কিন্তু তার চোখে জল আসেনি। সে জানতো এখন চুপ করে থাকলে সত্যিটা কেউ জানবে না, তাকে লড়াই করতে হবে। সবাই ছোট ছোট দলে বিভক্ত হয়ে কানা ঘষা শুরু করে দিল। এক প্রকার কেউ ফিসফিস করে বলল, এই মেয়েটা হয়তো কিছু করেছে। আবার কেউ বলল, না না, ওই প্রফেসর আগে থেকেই বদনাম আছে। কানা ঘষা শব্দের মাঝে আরও ঘুরে উঠল সিলভা। তার মন এমনিতেই ভেঙে পড়ছিল। আজ সে প্রতিবাদ করার শক্তি খুঁজে পাচ্ছিল না। কষ্টে কাঁপতে কাঁপতে দৌড়ে বেরিয়ে গেল ট্রেনিং হল থেকে। হল ছেড়ে বেরিয়ে প্রায় অনেকটা দূরে চলে এসেছিল। হঠাৎ সামনে থেকে আসা কারোর সাথে সজোরে ধাক্কা খেল। সিলভা কাঁপতে কাঁপতে মাথা তুলল। তার চোখের সামনে এথিরিনের চওড়া বুক, শরীরটা স্বাভাবিকভাবে এগিয়েছিল তার দিকে। সিলভার চোখে পানি চলে এলো। এতক্ষণ ধরে আটকে রাখা জল যেন চোখ ফেটে বেরিয়ে আসতে চাইল, ঝর্ণার ধারার মতোই। ফুটফুটে মুখটা ভেঙে পড়ল এথিরিনের বুকে। এথিরিন অবাক হয়ে তাকালো। তারপর মুহূর্তে দু হাতে সিলভার বাহু ধরে নরম গলায় জিজ্ঞেস করলো, সিলভা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তার কণ্ঠ ছিল অদ্ভুত এক উদ্বেগ আর কোমলতা। পেছনে তখনও ছোট ছোট দলে বিভক্ত হয়ে স্টুডেন্টরা জমেছিল। কেউ বলছিল, শুনেছি সেই প্রফেসর আগেও একটা মেয়ের সাথে এমন বাজে ব্যবহার করেছিল। আরেকজন বলল, আসল দোষ তো ওই প্রফেসরের। নতুন স্টুডেন্টরা অনেক কিছু সহ্য করে চুপ করে থাকে। এসব কথা এথিরিয়ানের কানে আসলো। এথিরিয়ান দাঁড়িয়ে সবার কানা ঘষা শুনল। ড্রাগনের সিক্স সেন্স যেন মুহূর্তেই তার পুরো পরিস্থিতি বুঝিয়ে দিল। তার চোখের কোণে মুহূর্তে শীতল হয়ে গেল। সে এক দৃষ্টিতে ভিড়ের দিকে তাকালো, যেখানে শিকারী তার শিকার চিহ্নিত করছে। কিন্তু সিলভা তখন শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। এথিরিয়ান ওর কাঁধে হাত রাখলো।
ফিসফিস করে বলল, এখানেই থাকো, আমি আসছি এক্ষুনি। সে সিলভাকে রেখে হনহন করে এগিয়ে গেল। শক্ত পায়ে পুরো প্রাঙ্গণ পার হয়ে বড় টিচার্স হলরুমের সামনে এসে দাঁড়ালো। হলরুমের ভেতরে তখন প্রফেসর দাঁড়িয়েছিল, অন্য কয়েকজন টিচারের সাথে মিটিং করছিলেন। তিনি হাসতে হাসতে সবকিছু বললেন। ঠিক তখনই বিনা কোনো সতর্ক ছাড়াই এথিরিয়ান বজ্রগতিতে এগিয়ে এসে এক ঘষি কষিয়ে দিল প্রফেসরের মুখে। প্রচণ্ড শব্দে প্রফেসর ছিটকে পড়ে গেলেন মাটিতে। চারদিক স্তব্ধ, সবার চোখ বিস্ফোরিত, কিন্তু এথিরিয়ান থামল না। সে প্রফেসরের কলার মাটিতে চেপে ধরে আবারও মারতে থাকলো। তুই একটা নোংরা লোক, তোর সাহস কী করে হয় আমার সিলভার গায়ে হাত দেওয়ার? এথিরিয়ানের গর্জনে যেন হলরুম কেঁপে উঠল। টিচাররা গার্ডরা এগিয়ে এসে এথিরিয়ানকে টেনে ধরল, কিন্তু ততক্ষণে যেন ড্রাগনের রাগ তার শরীরে জেগে উঠেছে। কেউ তাকে ধরে রাখতে পারছিল না। আর এদিকে ভয় পেয়ে দৌড়ে এসেছিল ততক্ষণে সিলভা। ভিড় ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ভিড় ছিল ঘন। চোখের সামনে এথিরিয়ানের এমন রূপ দেখে সিলভার চোখে জল এলো। গার্ডরা চিৎকার করছিল, থামো থামো বলছি। কিন্তু এথিরিয়ানের চোখে শুধুমাত্র প্রতিশোধের আগুন। সে শেষ ঘুষিটা পড়তেই প্রফেসরের মুখ থুবড়ে পড়ে গেল মেঝেতে। মুখে রক্ত, সারা শরীর নিস্তেজ। চারপাশে হাঁ করে তাকিয়ে থাকা লোকগুলোর মধ্যে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। অজ্ঞান হয়ে গিয়েছে, মরে গেল নাকি? অন্য আরও গার্ডরা আর দেরি না করে ছুটে এলো। তারা সবাই মিলে এথিরিয়ানের হাত চেপে ধরে টানতে লাগলো, কিন্তু এথিরিয়ানের শক্তি তখনও উত্তপ্ত অগ্নির মতো। তার দৃঢ় হাত তাদেরকে ধাক্কা দিতে চাইছিল, তবে শেষমেশ এত সংখ্যার লোকের কাছে হার মানল। গার্ডরা একজোট হয়ে অনেক কষ্টে এথিরিয়ানকে টেনে নিয়ে গেল দূরের এক করিডোরের দিকে। হলরুমের মেঝেতে তখন প্রফেসর নিথর হয়ে পড়ে আছেন। সিলভার সেই ভিড় ঠেলে ছুটে এলো সামনে। চোখের জল আর থামছিল না তার। সবকিছু যেন এক দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল। হঠাৎ কোথা থেকে ভার্সিটির মেডিকেল টিম ছুটে এলো। তারা প্রফেসরকে উঠিয়ে স্ট্রেচারে করে নিয়ে গেল ইমার্জেন্সি রুমের দিকে। সিলভা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো, ভিড়ের মধ্যে একা, হতভম্ব, কাঁপতে থাকা হৃদয় নিয়ে। আর ভেতরে ভেতরে একটা অনুভূতি, এথিরিয়ান তার জন্যই নিজের সর্বনাশ ডেকে এনেছে। সকালটা ধীরে ধীরে গাঢ় হয়ে উঠল। নরম আলোয় সারা ভেনাসের আকাশ যেন কুয়াশার চাদরে ঢেকে আছে। এলডর রাজ্যের অতিথি কক্ষে লিওঝান আয়নার সামনে দাঁড়িয়ে শেষবার নিজের ওভারকোট ঠিকঠাক করলো। একদম পরিপাটি হয়ে নিয়েছে। তার চোখে মুখে অদ্ভুত এক স্থিরতা, যেন অনেক কিছুর হিসাব সে সেরে ফেলেছে। ব্রেকফাস্ট শেষ করে রেডি হচ্ছিল লিওঝান। কিছুক্ষণ বাদেই দরজার ধীর পায়ে এসে দাঁড়ালো অ্যাকুয়ারা। হালকা নীলচে পোশাকে আজকে ওকে আরও স্নিগ্ধ লাগছে। আপনি কোথাও যাচ্ছেন নাকি? অবাক হয়ে জিজ্ঞেস করলো অ্যাকুয়ারা। লিওঝান একটু হাসলো। হ্যাঁ, পৃথিবীতে ফিরছি। এক মুহূর্তের জন্য যেন অ্যাকুয়ারার দম বন্ধ হয়ে এলো। তার কণ্ঠ যেন আটকে গেল কিছুক্ষণের জন্য। আর কিছুদিন থেকে যেতেন, আবছা কণ্ঠে বলল সে। লিওঝানের চোখ সরিয়ে জানালার দিকে তাকালো। তার দৃষ্টিতে ফিরে আসার ইচ্ছে নেই, শুধু একরাশ দায়িত্বের টান। অন্যজনের প্রাসাদে আর কতদিন থাকবো বলো? আর এখন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। এখানে আমার আর কোনো কাজ নেই। পৃথিবীতে অনেক কাজ পড়ে আছে, অনেক দায়িত্ব আছে, সেগুলো আমাকে শেষ করতেই হবে। ওটা আমার স্থান, আমার কাজ সব ওখানেই। একবারে একটু আমতা আমতা করতে লাগলো। ঠোঁট কাঁপলেও কথাগুলো বের হচ্ছিল না। লিওঝান হালকা গলায় বলল, কিছু বলবে? বললে বলতে পারো, সমস্যা নেই। এই মুহূর্তটা হয়তো শেষ সুযোগ। একোয়ারা মাথা নিচু করে ফেলল। চোখের পাতা কাঁপছিল। সাহস সঞ্চয় করে আবার মুখ তুলল। আমি জানি আপনি এখন হার্টব্রোকেন, কিন্তু কারোর জন্য কারো জীবনের পথ কখনো থেমে থাকে না, তাই না? নিজেকে ভালোবাসতে হলে, নিজেকে সুখী করতে হলে নিজেকে আরেকটা সুযোগ দিতে হয়। আপনিও দিন না, আরেকটা সুযোগ দিন। একবারা এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে গেল। লিওঝান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তার চোখে ছিল বিস্ময়, খানিকটা অনুধাবন, আবার যেন একরাশ কৌতূহল। লিওঝান ধীর গলায় বলল, কি বলতে চাইছো তুমি অ্যাকুয়ারা? অ্যাকুয়ারার গলা একটু কেঁপে উঠল। এক ফোঁটা জল গাল বেয়ে নেমে গেল। এই কয়দিন আপনার পাশে থাকতে থাকতে কখন যে আপনাকে ভালো লেগে গিয়েছে আমি নিজেও জানি না। এই প্রথমবার আমার কারোর জন্য এমন অনুভব হলো। লিওঝান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে ছিল একরাশ বিস্ময় আর ঠোঁটের কোণে এক ঝলক দুঃখের ছায়া। লিওঝান তখন বলল, ভালো লাগা স্বাভাবিক ব্যাপার, আর এটা সাময়িক। আমি চলে যাওয়ার পর তুমি একসময় আমাকে ভুলে যাবে, এটা ক্ষণিকের ভালো লাগা অ্যাকুয়ারা। অ্যাকুয়ারা তখন গভীরভাবে লিওঝানের চোখের দিকে তাকিয়ে বলল, যদি এটা শুধু ভালো লাগা না হয়, ভালোবাসাও, তখন কি আপনি নিজেকে আর আমাকেও একটা সুযোগ দেবেন না? কিছু মুহূর্ত নিস্তব্ধতায় ডুবে থাকলো দুইজন। লিওঝানের চোখের দৃষ্টি যেন কোথাও হারিয়ে গিয়েছে। বাতাস ভারী হয়ে উঠেছে চারপাশের। অ্যাকুয়ারা নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে।
এক মুহূর্ত, 2 মুহূর্ত, তারপর লিউঝান ধীরে বলল, ভালোবাসা শব্দটা খুব শক্তিশালী। তুমি এখন আবেগে আছো একোয়ারা, আর আমি ঠিক সেই জায়গায় নেই। আমি জানি তুমি যা বলছো সেটা আমার কাছে সত্য, কিন্তু আমি এখনো অন্য কারোর হৃদয় থেকে ভুলিনি। সেই ক্ষত এখনো শুকায়নি। তাই যদি আমি এখন তোমাকে একটা সুযোগ দেই তাহলে তা তোমার প্রতি হবে অন্যায়। তার চোখে কষ্টের রেখা ফুটে উঠল। আমি জানি তুমি অসাধারণ একজন মেয়ে, কিন্তু আমি যদি এখন হ্যাঁ বলি তবে সেটা হবে শুধুমাত্র তোমার অনুভবের প্রতি সম্মান নয়, আমার ভাঙা হৃদয়কে জোড়া লাগানোর একটা মরিয়া চেষ্টা মাত্র। একরা চোখের জল মুছে ফেলল, মাথা নিচু করে বলল, আমি জানি আপনি আজ না বলবেন, কিন্তু আমি এটাও জানি একটা ভালোবাসা ধীরে ধীরে গড়ে ওঠে। তাই আমি অপেক্ষা করব। যদি একদিন মনে হয় আমার কাছে ফিরে আসতে পারেন তাহলে আমি থাকব ঠিক এখানেই আপনার অপেক্ষায়। লিউঝান কিছু না বলে তার দিকে তাকিয়ে রইল, একরার দিকে। লিউঝান পুরো নিস্তব্ধ হয়ে থাকলো কিছুক্ষণ। ঘরের বাতাস হঠাৎ যেন থেমে গেল। তার চোখে ভেসে উঠল ফিওনার মুখ, সেই হাসি, সেই চাহনি, আর সেই বিদায় বেলার মুহূর্ত। তার কণ্ঠ স্থরিত কিন্তু স্পষ্ট। আমি ফিওনাকে আজও ভুলতে পারছি না একরা, আর সত্যি বলতে হয়তো কোনোদিন ভুলতেও পারবো না। সে আমার হৃদয়ের এমন একাংশ জুড়ে আছে যেটা কখনো অন্য কারোর জন্য খালি হতে পারে না। সে নিঃশ্বাস টেনে বলল, তোমাকে সুযোগ দেওয়া মানে হবে তোমার প্রতি অন্যায় করা, কারণ আমি জানি আমার হৃদয় কেউ আগে থেকেই বসবাস করছে। আমি শুধু একজন সঙ্গী চাই না, আমি চাই একান্ত একজন যাকে আমি ভালোবাসবো, আর সেই জায়গাটা বর্তমানে ফিওনার জন্য। একরা তখন চোখের কোণে এক ফোঁটা জল নিয়ে বলল, আমি কোনোদিনও চাই না আপনি ফিওনাকে ভুলে যান, কারণ এটা আজকের নয়, এটা 100 বছরের ভালোবাসা, যেটা আমি হলে আমি ভুলে যেতে পারতাম না। আমি আপনার হৃদয়ে বসবাস করতে চাই না লিউঝান, চাই না সেখানে আমার জন্য কোনো জায়গা হোক। আমি শুধু চাই আপনার পাশে থাকতে, আপনার হাত ধরতে, একসাথে পথ চলার সামান্য একটা সুযোগ। আপনাকে আমি নিজের মতো করে ভালো রাখতে চাই, এটাই শুধু আমার চাওয়া। লিউঝান কিছুক্ষণ চুপ করে থাকলো, ধীরে ধীরে বলল, একরা তুমি সত্যি আলাদা সবার থেকে। তোমার অনুভবটাও গভীর, খুব সত্য। তবে আমাকে একটু সময় দাও। আমার মন থেকে সেই পুরনো আধারের আবদ্ধ যদি কোনো দিন আমার মন থেকে নিজে থেকেই তোমার দিকে ফিরে আসে, আমি নিজেই তোমার সামনে এসে দাঁড়াবো, কিন্তু এই মুহূর্তে আমাকে বিদায় দাও। লিউঝানের চোখে ছিল স্ম্লান বিষাদের ছায়া, আর একরার চোখে ঝলমল করছিল নিঃশব্দ ভালোবাসার আলো। লিউঝান তখন চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা একরা শুধু নিঃশব্দে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে সে দেখতে পেল ড্রাকনিস প্রাসাদের সামনের চত্বরে সবাই জড়ো হয়ে আছে। ড্রাকনিসের সামনে এগিয়ে এসে লিউঝান বিদায় নিতে চাইল, আর তখনই ড্রাকনিস বললেন, আর কিছুদিন থাকলে ভালো হতো না লিউঝান? এত তাড়াতাড়ি পৃথিবীতে যাওয়ার কি খুব দরকার ছিল? আর কিছুদিন থেকে যাও। লিউঝান হালকা মাথা নেড়ে বলল, আপনাদের আতিথেয়তার জন্য আমি কৃতজ্ঞ আঙ্কেল, তবে পৃথিবীতে আমার অনেক কাজ জমে আছে, ফিরতে হবে। ঠিক তখনই ফিওনা এগিয়ে এলো, চোখে একরাশ আবেগ আর ঠোঁটে মৃদু হাসি। সে বলল, সাবধানে যেও, আর আবার ফিরে এসো লিউঝান। তোমার জন্য এলড্রা প্রাসাদের দরজা সবসময় খোলা থাকবে। বন্ধুত্বের খাতিরে লিউঝান ওর কাঁধে হাত রাখতে চাইল। ঠিক তখনই জ্যাসপার হঠাৎ কোথা থেকে এসে ফিওনার কাঁধে হাত রেখে নিজেই ওর দিকে টেনে নিল, চোখে আগুন, কণ্ঠে বিদ্রুপ। এই পাতি সেনাপতি, ও সরি ডক্টর লিউঝান, তোর হাতটা একটু সংযত রাখ। লিউঝান হালকা বিরক্তি নিয়ে বলল, রিল্যাক্স জ্যাসপার, ইটস ওয়াজ জাস্ট এ ফ্রেন্ডলি জেসার। কিন্তু জ্যাসপার থেমে থাকলো না। সে আরেক ধাপ এগিয়ে এসে বলল, তুই এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস কেন? আমার আর ফিওনার বিয়ে বাসর এসব সবকিছু তোর কাছে অসহ্য লাগছে তাই না? তখনই লিউঝান ঠান্ডা গলায় বলল, সাচ এ চাইল্ডিশ বিহেভিয়ার, গ্রো আপ ম্যান। জ্যাসপার তখন ঠোঁট বাঁকিয়ে বলল, এটাকে চাইল্ডিশ বলে না, এটাকে বলে পসেসিভনেস। আমি আমার বউয়ের প্রতি পসেসিভ। লিউঝান হালকা হেসে জবাব দিল, পসেসিভ নয়, ওভার পসেসিভ। তোর লিমিট তোর জানা উচিত। তখনই দুজনের চোখে চোখ পড়ে, চারপাশটা যেন হঠাৎ থেমে যায়। উত্তেজনার ছায়া জমে ওঠে দুই ড্রাগনের মধ্যে। ফিওনা বিরক্ত হয়ে বলল, এনাফ, কি শুরু করলে তোমরা? বলেই সবার সামনে থেকে ঘুরে সোজা চলে যায় ভেতরের দিকে। জ্যাসপার চুপচাপ করে থাকতে পারলো না, ওর পেছন পেছন ছুটে গেল। হামিংবার্ড। ফিওনা কিছু বলল না, কেবল দূরে সরে গেল। জ্যাসপার ওর নাম ধরে ডেকেই যাচ্ছিল। পেছনে দাঁড়িয়ে থাকা ড্রাকনিস সবকিছু নীরবে দেখলেন, তারপর মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই নারী জাতি ড্রাগনের মতো প্রাণীদেরও মাথা খারাপ করে ফেলতে পারে। লিউঝান তখন চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। ড্রাকনিস প্রাসাদের সেই বিশাল চত্বরে বসেছিলেন। রাজদরবারের স্তব্ধতা আর দূরে পাহাড়ের ছোঁয়া আকাশটা সব যেন একসাথে বিদায় জানাতে লাগলো লিউঝানকে। সে একবার দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীর পায়ে বেরিয়ে গেল প্রাসাদের বাইরে।
ঠিক তখনই থারিনিয়াস সামনে এসে দাঁড়ালো। চলো তোমাকে পাহাড় পর্যন্ত এগিয়ে দিয়ে আসি লিউঝান। এলডর রাজ্যের অতিথি তুমি, তোমাকে তো আর একা যেতে দিতে পারি না। আমি তোমার সঙ্গে যাব, যতদূর পারি এগিয়ে দেব। লিউঝান থারিনিয়াসের দিকে তাকিয়ে হালকা হাসলো। ধন্যবাদ থারিনিয়াস। তারপর দুজনে একসাথে হাঁটা শুরু করলো ড্রাকনিস প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার পথে। পেছনে পড়ে রইল রূপকথার মতো এক আনন্দ আর অপরদিকে বিষাদের অধ্যায়। দুপুরের রোদটা তখন কিছুটা ঝিমিয়ে পড়েছে। প্রাসাদের বাগানে একটা হালকা বাতাস বইছে। সেই বাগানের এক কোণায় বহুদিন বন্ধ থাকা একটি স্টোর রুম আছে। আজকে গার্ডদের নির্দেশে পরিষ্কার করা হচ্ছিল সেই রুমটি। একজন গার্ড দরজা খুলে ভেতরে ঢুকতেই হঠাৎ তীব্র চিৎকার করে উঠল, লাশ! এখানে একটা লাশ আছে! চিৎকার শুনে মুহূর্তে আশপাশের গার্ড, কাজের লোকজন, এমনকি প্রাসাদের সবাই ছুটে এলো। প্রাসাদ জুড়ে মুহূর্তে ছড়িয়ে পড়ল আতঙ্ক। স্টোর রুমের ভেতরে পড়ে থাকা শরীরটা এতটাই বিকৃত, মুখটা পুরো চিনে ফেলার উপায় নেই। কারো গলা ছেঁড়া চিৎকার, কারো বিস্ময়, সব মিলে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হলো। ড্রাকনিস আর জ্যাসপার এসে লাশটার দৃশ্য দেখল। সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, ড্রাকনিস, লাশটা ল্যাবে পাঠাও। পরিচয় নিশ্চিত করতে হবে। এলডর রাজপ্রাসাদে এমন মৃত্যু, তাও পরিচয়হীন। তখন দূরে কোনো এক কোণে দাঁড়িয়েছিল ফিওনা, তার মুখে আতঙ্ক, চোখে ভয়। সে যেন নিজেই দেখতে চাইছে অথচ পারছে না। ড্রাকনিস জ্যাসপারকে ইশারা করলো, ওকে ভেতরে নিয়ে যাও, ও সব সহ্য করতে পারবে না। জ্যাসপার এগিয়ে এলো, ফিওনার কাঁধ ধরে রাখলো। চলো হামিংবার্ড, তোমার এখানে থাকা উচিত হবে না। ফিওনা তবুও চোখ সরাতে পারছিল না লাশের উপর থেকে, কিন্তু জ্যাসপার ধীরে ধীরে তাকে ভেতরে নিয়ে গেল। চারপাশ তখনও কানাঘুষায় ভরা, আর এক অজানা আতঙ্ক। এই লাশ কার? স্টেলার একাডেমির প্রধান প্রশাসনিক ভবনে আজ এক অস্বাভাবিক ভিড়। শিক্ষার্থীদের কানে কানে কথা, চোখে অবিশ্বাস। এথিরিয়ান, সেই ড্রাগন কিং ড্রাকনিস আর ড্রাগন প্রিন্স জ্যাসপারের ভাই, যাকে সবাই শ্রদ্ধা করে, আর তার ভাইকে আজ সাসপেন্ড করা হলো। প্রিন্সিপাল রুমে বসে আছেন একাডেমিক চেয়ারম্যান আর অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা। এথিরিয়ানকে সামনে বসানো হয়েছে। এথিরিয়ানের চোখে আগুন, কিন্তু মুখে এক ফোঁটা অনুশোচনা নেই। প্রধান কক্ষের প্রধান অধ্যক্ষ কঠোর কণ্ঠে বললেন, স্টেলার একাডেমি কোনো হিংস্রতা সহ্য করে না। প্রফেসরের ওপর প্রকাশ্যে আক্রমণ, এটা একাডেমির মর্যাদার বিরুদ্ধে। আমরা বাধ্য হচ্ছি তোমাকে সাময়িকভাবে সাসপেন্ড করতে। এথিরিয়ান, কেউ ফিসফিস করছিল, কিন্তু সে তো সিলভার জন্য করেছে। প্রফেসরের ইতিহাস তো ভালো না। তবে কেউ কিছু বলার সাহস পেল না। এথিরিয়ান উঠে দাঁড়ালো, সামনে সবার দিকে তাকিয়ে বলল, আপনারা চাইলে আমাকে আজীবনের জন্য বহিষ্কার করতে পারেন, কিন্তু আমি যেখানে কোনো নারীর সম্মান বিপন্ন, সেখানে থাকব না। আমি একজন ড্রাগন, আর একজন ড্রাগনের ন্যায় বিচার চোখে আগুন পড়ে, ভয়ে না। তারপর সে ফিরে দাঁড়িয়ে বেরিয়ে গেল। পুরো স্টেলার একাডেমি যেন থমকে গিয়েছে। করিডোর, বারান্দা, ক্লাসরুম, সবখানে শুধু একটাই নাম, একটাই মুখ, এথিরিয়ান। প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে এলো সে, মাথা উঁচু করে, চোখে তীক্ষ্ণ আগুন, পায়ে দৃঢ়তা, এমন হাঁটার ভঙ্গি যেন সে কাউকে কিছু প্রমাণ করতে আসেনি, তবে নিজের সম্মান ধরে রাখতে পেরেছে, সেটাই গর্বের মতো বহন করে যাচ্ছে। একাডেমির প্রতিটি মেয়ের দৃষ্টি আটকে যায় তার চলনে। কেউ বিস্ময় তাকিয়ে, কেউ শ্রদ্ধা, আবার কেউ নিঃশব্দ আকর্ষণে। এই ভিড়ের মধ্যে ছিল সিলভার, নিঃশব্দে কাঁপা চোখে তাকিয়েছিল এথিরিয়ানের দিকে। তখনই এথিরিয়ান তার সামনে এসে দাঁড়ালো। এক মুহূর্ত দুজনে একে অপরের চোখের দিকে তাকালো। সিলভার চোখে ছিল অনুশোচনা, অপরাধবোধ আর একরাশ কৃতজ্ঞতা। এথিরিয়ানের চোখে কিছু বলছিল না, কিন্তু অদ্ভুতভাবে সিলভার সবকিছু বুঝে গেল। তারপর কোনো কথা না বলে এথিরিয়ান সরে গেল। ধীরে ধীরে একাডেমির মূল ফটক দিয়ে বেরিয়ে গেল সে। ছেলে স্টুডেন্টরা থমথমে, শিক্ষকরা নিশ্চুপ, কেউ বাধা দিল না, কারণ সবাই জানে এই দিন, এই প্রস্থান স্টেলার একাডেমির ইতিহাসে লেখা থাকবে। কিন্তু সিলভার কানে যেন একটা কথাই বারবার ঘুরে ফিরে আসছিল, তোর সাহস কি করে হয় আমার সিলভার গায়ে হাত দেওয়ার? এখন আজকের এই প্রস্থান, এই মুহূর্তে, সেই কথাটা যেন বোমার মতো বিস্ফোরিত হচ্ছিল সিলভার মস্তিষ্কে। ওর চোখে পানি চলে এলো। সেদিন এথিরিয়ান ওর সাথে এতটা জোর জবরদস্তি করলো, আর আজ ওকে অন্য কেউ ছুঁয়েছে বলে তাকে এভাবে মারলো, আবার সাসপেন্ড হয়ে গেল।